আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে যারা চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করার জন্য অনুরোধ রইল। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন চাকরি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য অনেকে আমাকে কমেন্ট করতে পারেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। সেই কমেন্টের রিপ্লে ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেন। তো যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলোর মধ্যে আমি কিছু কমেন্ট আসলে বাছাই করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই কমেন্টগুলো আসলে মানে চাকরির জন্য যুক্তিসম্মত। এই প্রশ্নের উত্তরগুলো দেয়া যায়। তো সে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে এই গরমের মধ্যে এখানে বসছি। সো ভিডিওটা খুব কষ্ট করে বানাচ্ছি, না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আপনি সমস্ত প্রকার তথ্য বা আপনি আপনার প্রশ্নের উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন বা আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যার কমেন্টের উত্তর দেবো তিনি হচ্ছেন শহীদুল ইসলাম। তিনি আমাকে লিখেছেন, ভাই বেসামরিকের চাকরিতে পোশাক আছে সেনাবাহিনীর? ভাই সত্য কথা বলতে কি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক বা অসামরিকের ক্ষেত্রে বাংলাদেশের সৈনিকের যেরকম পোশাক আছে ওই পোশাক নেই। তবে ট্রেড অনুযায়ী বিভিন্ন ট্রেডের বিভিন্ন রকমের পোশাক আছে। অসামরিকের ক্ষেত্রে সেটাও সরকারি পোশাক, কিন্তু আপনি যদি মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক অথবা বেসামরিক পদে চাকরি করে সাধারণ সোলজারদের যে পোশাক, সেই সোলজারের পোশাক আপনাকে অথরিটি সরকার দেবে। যদি এই ধরনের মানে আশা বা ভরসা নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণভাবে আপনি ভুল। এ ধরনের কোনো পোশাক আশা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ের কোনো কর্মকর্তা অথবা কর্মচারীকেই দেয়া হয় না। এটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিক যারা আছে বা সোলজার যারা আছে তাদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ওই পোশাকটা দেয়া হয়। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের ক্ষেত্রে আসলে ওই আর্মির পোশাক হয় না। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এইবার যার প্রশ্নের উত্তর দেব তার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম ভাই। মিনহাজুল ইসলাম লিখেছে যে, ভাই সেনাবাহিনীর অসামরিক অফিস করণিক পদে কি যোগ্যতা লাগে এবং কম্পিউটারের কি কাজ করতে হয় এই বিষয়ে A to Z ভিডিও দেন। দেখেন ভাই, এই বিষয়ে যদি A to Z ভিডিও দিতে চাই তাহলে আপনার এই একটা ভিডিওর জন্য আমার ভিডিও ডিউরেশন হবে মিনিমাম 2 ঘন্টা। কারণ আপনাকে A to Z বুঝাইতে গেলে 2 ঘন্টার উপরে সময় লাগবে। তবে এতটুকু একটা জিনিস আপনাদেরকে ধারণা দিয়ে থাকি খুব ছোট করে, যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিস করণিক বা অফিস কেরানি অথবা অফিস ক্লার্ক ওই একই কথা যেটা এভাবে আমরা বলি। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩য় শ্রেণীর চাকরি। এই চাকরিতে আপনি সহ আপনার ফ্যামিলির ১৪ গোষ্ঠী ফ্রি চিকিৎসা পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে। তো এটা হচ্ছে ৩য় শ্রেণীর একটি চাকরি। এখানে সাধারণত আহ, শিক্ষাগত যোগ্যতা লাগে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার সমমান। তো আর এখানে আপনার কম্পিউটারের উপরে বিশেষ দক্ষতা থাকতে হবে, অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আবেদন করার সময় উক্ত পদে আপনাকে আবেদন করতে গেলে কম্পিউটারে ১ মিনিটে ৬০টি সেন্টেন্স বা ৬০টি বাক্য লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অফিস করণিক পদে আপনি চাকরি করতে সক্ষম হবেন। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এইখানে চাকরির ক্ষেত্রে আপনাকে যে কাজগুলা করতে হবে সেইটা হচ্ছে সে অফিসের টাইপিং থেকে শুরু করে প্রিন্টিং, প্রেজেন্টেশন এবং বিভিন্ন ধরনের অফিসিয়াল ওয়েবসাইটের যে কাজগুলো আছে সেই কাজের উপরে আপনাকে দক্ষতা থাকতে হবে এবং বা দক্ষতা অর্জন করতে হবে আস্তে বা এই কাজগুলোই মনে করেন যে আপনার দৈনন্দিন জীবনের সাথী হয়ে দাঁড়াবে চাকরি জীবনে। তো অফিস করণিকের ক্ষেত্রে কম্পিউটার জানাটা আবশ্যক, কারণ কম্পিউটার না জানলে অফিস করণিকের চাকরি আপনি কখনোই করতে পারবেন না। সেই সঙ্গে আপনার হায়ার এডুকেশন তো অবশ্যই থাকতে হবে, খুব ভালো মেধা থাকতে হবে, যে কোনো জিনিস যাতে আপনার ব্রেনে খুব সহজেই ক্যাচ করতে পারেন। তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। তবে A to Z উত্তর না দিতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে অন্যান্য বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অলওয়েজ রেডি থাকি। সো প্লিজ কমেন্ট করবেন যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার আগ্রহ থাকে। এরপরে আমাকে কমেন্ট করেছেন হাফেজ রিপন আলী। উনি লিখেছেন, ভাইয়া আরটি পদে কতজন নিয়োগ দেবে, এরকম কোনো তথ্য পেয়েছেন? অ্যাকচুয়ালি এরকম কোনো তথ্য পাওয়াটা খুবই টাফ। কারণ আরটি অর্থাৎ রিলিজন টিচার বা ধর্মীয় শিক্ষক। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা ইউনিটে একটা করে মসজিদ আছে এবং সেই মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ান, আমরা সাধারণত সেনাবাহিনীর ভাষায় তাকে আরটি অথবা ধর্মীয় শিক্ষক বলে থাকি। তো এই ধর্মীয় শিক্ষকরা আসলে চাকরি করেন যাদের বয়স যতদিন পর্যন্ত ৬০ বছর না হয় ঠিক ততদিন পর্যন্ত কিন্তু তারা এই সরকারি চাকরিটা বা এই রিলিজন টিচারের চাকরিটা করে থাকে।
চাকরি থেকে রিটায়ার্ড যাওয়ার পরেও ১ বছর সে এলপিআরে থাকে এবং সেই ১ বছর পর্যন্ত কিন্তু তার ভ্যাকান্সি খালি হয় না। আমি আবারও বলছি, চাকরি চলে যাওয়ার ১ বছর পরেও কিন্তু তার ভ্যাকান্সি খালি হয় না। তো এই যে একটা মানুষ চাকরি থেকে চলে যাচ্ছে কিন্তু তার ভ্যাকান্সি খালি হচ্ছে না, তো এইখানে আসলে নিয়োগের একটা বিশাল বড় একটা দূরত্ব বেড়ে যায়। একটা মানুষ যখন ১৮ বছরে ভর্তি হচ্ছে, ৬০ বছর রিটায়ার করতেছে, অর্থাৎ তার চাকরির বয়স হয়ে দাঁড়াচ্ছে ৪২ বছর। তো এই ৪২ বছর পরে কিন্তু একটা আরটি নিয়োগ হচ্ছে একটা ইউনিটে। তো আমি মনে করি যে অ্যাকচুয়ালি কতজন নিয়োগ দেবে এটা বলা খুব টাফ ব্যাপার, যেহেতু বাংলাদেশের ৬৪ জেলা কোটা অনুযায়ী নিয়োগ হবে। তো আপনি আনুমানিক ১০ থেকে ১৫ জন আরটি নিয়োগ দেবে এবার নিয়োগে, সেটা আপনি ধরে রাখতে পারেন আপনার মনে মনে। তবে একটা কথা বলে রাখি যে শুধুমাত্র রিলিজন টিচাররাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট র্যাঙ্ক সমতুল্য কিন্তু সম্মাননা পেয়ে থাকেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেড আমাদের সেনাবাহিনীর। সব থেকে সম্মানের যদি কোনো পেশা থাকে তাহলে আমি মনে করি সেটা হচ্ছে রিলিজন টিচার বা ধর্মীয় শিক্ষক। এখানে আপনার অফিসার থেকে শুরু করে ওয়ার্ডস সবাই আপনার কাছে যাবে, আপনার হাদিস সম্পর্কে জানবে। তবে এক্ষেত্রে একটা কথা সবসময় ফলো রাখবেন যে রিলিজন টিচারের ক্ষেত্রে কিন্তু আপনাকে হাদিসের উপরে মাস্ট বি খুব ভালো জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে আপনাকে কোরআন শরীফের অবশ্যই হাফেজ হতে হবে। কারণ পরীক্ষার সময় বা ইন্টারভিউ এর সময় কিন্তু আপনাকে কোরআন শরীফের যে কোনো আয়াত তেলাওয়াত করে সেখান থেকে কিন্তু অর্থ সহ বলতে হবে। সো বুঝতেই পারছেন, হাফেজ হতে হবে কিন্তু সম্পূর্ণভাবে হাফেজ মানে কোরআন শরীফ আপনার এমন একটা ধারণা থাকতে হবে কোরআন শরীফের উপরে যে এ টু জেড আপনার মুখস্থ, যেইখান থেকে আপনাকে প্রশ্ন করা হোক আপনি সেই প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। হাফেজ রিপন আলী ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যে আমার ভিডিও যারা নিয়মিত দেখে তাদের একজন হইলেও এইবার যাতে এইবারের নিয়োগে তারা যেন একটা চান্স পায়। তো আশা করি আপনি আপনার প্রশ্নের সামান্য কিছু ধারণা হলেও আমি আপনাকে দিতে পেরেছি এবং সেই সামান্য ধারণা যদি আমি আপনাকে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এরপরের কমেন্ট করেছেন আতিক ইসলাম। তিনি লিখেছেন, আমার বয়স ১৭ বছর ৮ মাস, আমি কি আবেদন করতে পারবো? রিপন, সরি আতিক, আতিক, আপনার বয়স যেহেতু ১৭ বছর ৮ মাস, আপনি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের বয়সসীমা কিন্তু ১৭ থেকে ২০ বছর। আপনার উচ্চতা যদি ৫ ফুট ৬ ইঞ্চি হয় সর্বনিম্ন এবং আপনার বুকের মাপ যদি ৩২ স্বাভাবিক অবস্থা এবং ফুলানো অবস্থা যদি ৩৪ হয় এবং সেই ক্ষেত্রে যদি আপনি এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট পেয়ে পাস করেন তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ১৭ বছর ৮ মাস বয়স নিয়ে অ্যাপ্লিকেশন করা সম্ভব। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা হবে সেই নিয়োগে সর্বনিম্ন ১৮ বছর বয়স লাগে। সো আপনার বয়স যদি ১৮ বছর না হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না। এই মুহূর্তে আপনাকে অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে বলে আমি মনে করি। তো সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য যে আদার্স যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন এবং আল্লাহ যদি চান তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি কিন্তু আপনার হইলেও হয়ে যেতে পারে। তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এর পরের কমেন্টে চলে যাবো। খুব দারুণ একটা কমেন্ট করেছেন বাহারুল হোসেন। আমি বাহারুল ইসলাম বলছিলাম, ঠিকানা রায়পুর বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে। আর্মি সিভিলের কি কি কাগজপাতি লাগে ভিডিও দিবেন, আপনার অপেক্ষায় করলাম। আশা করি এই কমেন্টের ভিডিও আপনার কাছ থেকে পাবো। ভাই আমি যখনই আপনার এই কমেন্টটা আপনি আমাকে করেছিলেন আমার উদ্দেশ্য ছিল আপনার কমেন্টের উপর ভিডিও বানানো, কিন্তু গতকাল আমি খুব ব্যস্ত ছিলাম, এমনি পারিবারিক একটু চাপের মধ্যে ছিলাম, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তো আজকে আপনাকে আমি আসলে বড় করে বোঝাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, জাস্ট ছোট করে একটা জিনিস বোঝাতে যাচ্ছি বা বলতে চাচ্ছি, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এবং যারা এই যে এই ধরনের প্রশ্ন আছেন যে সিভিলের চাকরির ক্ষেত্রে আসলে কোন কোন কাগজপাতিগুলো খুবই প্রয়োজন, তো তাদের জন্য এই কথাগুলো শোনাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সো এই লাস্ট ২ মিনিট মনোযোগ সহকারে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। তো প্রথমে বলে রাখি, চাকরির জন্য শুধুমাত্র আর্মি সিভিলের চাকরির জন্য না, যে কোনো চাকরির জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, অথবা আপনার আপনি যে জাতীয়তা আপনার বাংলাদেশি সেই প্রমাণপত্র, অর্থাৎ এক কথা বলতে গেলে ন্যাশনাল আইডি কার্ড। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা তার ফটোকপি। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার আহ, চারিত্রিক সার্টিফিকেট, চেয়ারম্যানের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, যে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি থেকে শুরু করে
আপনার পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি। অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিগুলো হতে হবে রঙিন ছবি, এবং সেটা কিন্তু শুধুমাত্র যে ছবিই না, ভোটার আইডি কার্ডের ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি, চারিত্রিক সনদের ফটোকপি, চেয়ারম্যানের সার্টিফিকেটের ফটোকপি, এই সমস্ত যতগুলো কাগজপত্র প্রয়োজন হয়। যদি চাকরি অনুযায়ী আপনার বিশেষ কোনো সার্টিফিকেট চাই, যেমন কম্পিউটারের জন্য কম্পিউটার সার্টিফিকেট চাইতে পারে, বা কোনো পেশায় আপনি নিয়োজিত ছিলেন সেই বিষয়ের উপর দক্ষতার জন্য একটা সার্টিফিকেট চাইতে পারে, সেই সার্টিফিকেটগুলা ফটোকপি সত্যায়িত করার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট গেজেট অফিসারের সিগনেচারের প্রয়োজন হবে, এবং সে তাদের দিয়ে সত্যায়িত করার পরেই কিন্তু আপনি এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ের যে নিয়োগটা হয় সেই নিয়োগে অ্যাপ্লিকেশনের জন্য ডাক যোগাযোগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। ডাক এবং টেলিযোগাযোগের মাধ্যমে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক আবেদনপত্র গ্রহণ করা হয়। সো আবেদন করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়ে যতগুলো কাগজের কথা বললাম, ভোটার আইডি কার্ড থেকে শুরু করে চেয়ারম্যানের সার্টিফিকেট পর্যন্ত সমস্ত কিছুর ফটোকপি কিন্তু আপনাকে ফার্স্ট গেজেট অফিসারের দ্বারা সত্যায়িত করতে হবে, এবং সেই সাথে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি সহ কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। নির্ধারিত ইউনিটের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই ইউনিটের আন্ডারেই কিন্তু আপনাকে যেতে হবে। সেটা বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গায় হতে পারে। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম, তারপর ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো যারা যারা এত সময় আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ দেখতেই পাচ্ছেন খুবই কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। আমি মনে করি যে আপনাদের সফলতাই আমার নিজের সফলতা। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আর শুধু আর একটা কথাই বলে শেষ করতে চাই যে যারা যারা এ ধরনের প্রশ্ন করতে চান, চাকরি সংক্রান্ত বিষয়ে যাদের জানার আগ্রহ আছে, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনার কমেন্টের যদি উত্তরটা আমার কাছে মনে হয় যে না যথাযথ, এটা মানে চাকরির ক্ষেত্রে এটা বিশাল বড় ভূমিকা রাখে, বা এই প্রশ্নের উত্তর দেওয়াটা মানসম্মত, তাহলে অবশ্যই আমি আপনার প্রশ্নকে নিয়ে অবশ্যই এই ধরনের ভিডিও মেকিং করব। সো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাইতে চাচ্ছি। তো যদি বুঝতে থাকেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য সুখময়, এবং আমার জন্য শুভময়। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো কমেন্টের উত্তর অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।